বিচার যত দেরি হবে, মিছিল তত বড় হবে। উই ডিমান্ড জাস্টিস ফর আরজিকর। এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্প শুরু করার আগে একটা বিশেষ ঘোষণা। 221B হ্যারিসন রোড প্রেজেন্টস ঘরে বসে লেখো প্রতিযোগিতা। আপনার গল্প আমাদের অডিও স্টোরি। গ্রাম বাংলার প্রেক্ষাপটে ভূতের গল্প 3.5 থেকে 4,000 শব্দের মধ্যে আমাদেরকে পাঠান 15ই সেপ্টেম্বরের মধ্যে, আর জিতে নিন সুযোগ নিজের গল্পের অডিও স্টোরি শোনার। ডিটেলস এই স্ক্রিনের ব্যানারে রয়েছে। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। গল্পটা শুরু করার আগে একটা বিশেষ ঘোষণা। আমাদের যে ঘরে বসে লেখো প্রতিযোগিতা চলছে তার লাস্ট ডেট ছিল 15ই সেপ্টেম্বর, কিন্তু বহু মানুষের রিকোয়েস্ট কনসিডার করার পর আমরা ডেটটাকে আরও 15 দিন এক্সটেন্ড করছি। অর্থাৎ লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 30শে সেপ্টেম্বর। আবার বলে দিই, আমাদের ঘরে বসে লেখো প্রতিযোগিতার লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 30th সেপ্টেম্বর। যারা এই কম্পিটিশনটার ব্যাপারে প্রথম শুনছেন তারা এই স্ক্রিনে একটু পজ করে সব ডিটেলসগুলো দেখে নিতে পারেন। আর একটা জিনিস একটু রেকটিফাই করার ছিল। আমরা আগের গল্পে অর্থাৎ বরিশালের এক রাত এই গল্পে আমাদের ভয়েস অ্যাক্টর, আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু এবং ভাই সৌরভের নামটা মেনশন করতে ভুলে গেছি। সেই গল্পের কাস্টে সৌরভ ফ্রম দ্য অডিও স্টোরি চ্যানেল কিংবদন্তি ও ছিল অ্যাক্টিংয়ে। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, পুকুর পাড়ের গাছ। অভিনয় রয়েছি আমি আর সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প। আমরা নিজেদের জীবনের বেশিরভাগ সমস্যাকে নিজেরাই আমন্ত্রণ জানিয়ে থাকি, সেটা চেতন বা অবচেতন যেভাবেই হোক না কেন। বিশেষ করে শিশু মন তার যা কিছু কাণ্ড ঘটায় তার প্রায় সবটাই কোনো কিছু চিন্তাভাবনা না করেই। ছোটবেলায় আমরা কাকাতো, পিস্ততো, মামাতো সব ভাই বোনেরা বছরে বেশ কয়েকবার আমাদের দাদুর বাড়িতে এক জায়গায় জড়ো হওয়ার সুযোগ পেতাম। সবাইকে নিয়ে প্রায় 15 জন। আমাদের এই দলের পান্ডা ছিলেন আমার ছোট মামা। লোকের পাছের পেয়ারা চুরি, ছিপ দিয়ে মাছ ধরা, যাত্রা দেখতে যাওয়া, গুলি খেলা, খেজুর গাছে বাঁধা হাঁড়ি থেকে রস চুরি করে খাওয়া, সব কিছুতেই ছোট মামাই ছিলেন আমাদের একমাত্র পথপ্রদর্শক। আমার এখনো মনে আছে সব ভাই বোনগুলোকে নিজে হাতে গায়ের সর্ষের তেল মাখিয়ে পুকুরে নিয়ে যেতেন স্নান করাতে। কেউ যদি জলে নামতে না চাইতো তাকে এক প্রকার পাজা কোলা করে নিয়ে জলে নামতেন। তারপর সে কি দাপাদাপি। মামা বাড়ি থেকে সে পুকুরের দূরত্ব খুব একটা বেশি ছিল না, কয়েক মিনিটের মাত্র হাঁটা পথ। পুকুরের পাড়ে ছিল একটা রোয়াল ফলের গাছ। এই ফলগুলো অনেকটা ছোট জামরুলের মতো দেখতে, আর আঙুরের থোকার মতো ঝুলে থাকে গাছের ডালে। এখনকার দিনের বাচ্চারা এই ফল চেনেই না, কিন্তু আমাদের সময় রোয়াল, চুকাই, ফলসা এগুলো আমাদের কাছে ছিল বড় লোভনীয় দ্রব্য। বাড়ি থেকে কোঁচড়ে বেঁধে শুকনো লঙ্কা দিয়ে মুখে নুন নিয়ে যেতাম। তারপর কখনো গাছের নিচে, কখনো পুকুর পাড়ে পা ছড়িয়ে বসে মহানন্দে খেতাম সেগুলো তৃপ্তি করে। সে এক দিন ছিল বটে, এখনো যেন
চোখের সামনে ছবির মতো ভাসে। সে যাই হোক, ছোটবেলার এইসব মজার গল্প শুরু করলে দিন পেরিয়ে রাত, আবার ঘুরে রাত পেরিয়ে দিন হয়ে যাবে, তবুও শেষ হবে না। তাই আর সময় নষ্ট না করে আসল ঘটনায় আসা যাক। সেদিন ছোট মামা সবাইকে পুকুর পাড়ে ওই গাছ থেকে রোয়াল পেড়ে রাখতে বলেছিল। কোনো একটা জরুরি কাজ সেরে দুপুরে বাড়ি ফিরে সেই রোয়াল আমাদের মধ্যে ভাগ করে দেবে। ভাই বোনদের মধ্যে আমি যেহেতু সবার বড়, তাই মামার অনুপস্থিতিতে দলের দায়িত্ব বর্তালো আমার ওপর। মানে আমি তখন দলপতি। পুকুর পাড়ে গাছটা এমন একটা জায়গায় যে গাছের একটা ডাল নুইয়ে প্রায় পুকুরের জল ছুঁয়েছে। ঠিক হলো, আমি আর আমার এক মামাতো ভাই উঠে রোয়াল পেড়ে নিচে ফেলবো আর বাকিরা কুড়োবে। গাছের ডালটা যেখানে প্রায় জল ছুঁয়েছে সেখানে এক গোছা রোয়াল প্রথমেই আমার নজর কেড়েছিল। আমি সেই দিকে হাত বাড়াতেই চোখে পড়ল ডালটাতে কেউ একটা ছোট্ট মাটির হাঁড়ি ঝুলিয়ে রেখেছে। তখন বয়স কম, তাই যে কোনো জিনিসের প্রতি আগ্রহ প্রবল। রোয়াল পাড়া শেষ হলে আমি অনেক কসরত করে হাঁড়িটা নিয়ে নিচে নেমে এলাম। ছোট হাঁড়ি ওই 2 হাতের পাতার মধ্যে এঁটে যায়। সেটার মুখটা একটা কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। বাকিরা তখন আমাদের ছুঁড়ে ফেলা রোয়াল কুড়োতে ব্যস্ত। আমি কাপড়টা খুলে দেখলাম ওটার ভেতরে একটা সিঁদুর মাখানো 5 পয়সা। হাঁড়ির ভিতরে কিছুটা ছাইয়ের মতো জিনিসের ওপর পয়সাটা রাখা ছিল। যে সময়ের কথা বলছি তখন আমাদের কাছে 5 পয়সার মূল্য ছিল অনেক। কুল বা চালতার আচার আর লাল হলুদ লজেন্স খাওয়ার লোভে আমি পয়সাটা নিয়ে নিজের ট্যাঁকে গুছলাম। ছাই ভর্তি হাঁড়িটা মুখ খোলা অবস্থায় পড়ে রইল গাছের নিচে। বাড়ি ফিরে এসে পরবর্তী সময়ে আমার মনে হলো কাজটা হয়তো খুব একটা ঠিক করিনি। তাই ব্যাপারটা চুপচাপ সবার কাছ থেকে চেপে গেলাম। এমনকি ছোট মামাকেও কিছু বললাম না। দেখতে দেখতে হু হু করে ছুটির মেয়াদ ফুরিয়ে গেল। ওরকমটাই আসলে ছোটবেলায় হয়। মামা বাড়িতে ছুটি কাটিয়ে যে যার বাড়ি ফিরে এলাম। তবে আসার সময় আমি কিন্তু পয়সাটা সাথে করে নিয়ে এসেছিলাম। সেটা রাখা থাকতো আমার পড়ার ব্যাগের ভেতরে। কারণটা খুবই স্বাভাবিক, ওই জায়গায় আমি ছাড়া আর কারো হাত পড়ে না। আমি প্রতিদিন দুবেলা সেটাকে বার করে এপিট ওপিট করে একবার দেখে নিয়ে আবার জায়গা মতো রেখে দেওয়াটা আমার একরকম বাতিক হয়ে দাঁড়ালো। আমার ছোট বোন হওয়ার পর থেকেই আমি আমার ঠাকুমার কাছে ঘুমাতাম। বাবা মা বোনকে নিয়ে পাশের ঘরে থাকত। একদিন রাতে আমি নিশ্চিন্তে ঠাকুমার সাথে ঘুমোচ্ছি। আমার মাথার ঠিক পাশেই একটা পুরনো কাঠের টেবিলের ওপর আমার পড়ার ব্যাগটা রাখা। এখানে একটা কথা বলে রাখা দরকার যে ওই পয়সাটা মামা বাড়ি থেকে নিয়ে আসার পর থেকেই রাতের বেলা কারণে অকারণে আমার ঘুম ভেঙে যেত। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতো। তা হলো কি, সেদিনও রাতে কোনো কারণ ছাড়াই ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দেখলাম ঠাকুমা আমাকে হাওয়া করতে করতে তাল পাতার পাখাটা
হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছেন। বাঁ দিকে জানালা দিয়ে গরাত ফুঁড়ে চাঁদের আলো তেরচা মতো করে এসে পড়েছে বিছানায়। আমি বিছানায় উঠে বসে ঘরের চারিদিকে একবার চোখ বুলালাম। খানিকটা সরে এসে ঠাকুমার গা ঘেঁষে শুতে যাব, এমন সময় ঘরের মধ্যে শুনতে পেলাম একটা খিলখিলে হাসির শব্দ। তখন আমার যে কি অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা শরীর যেন অবশ হয়ে গেছে। ঠাকুমাকে যে ডেকে তুলব সেই শক্তিটুকুও যেন শরীরে নেই। ভয়ে কানের লতি যেন গরম হয়ে উঠেছে। হঠাৎ বিছানায় আমার পায়ের দিকে কিছু একটা গড়ি এসে পড়ল। মনে হলো ঘরের যতটুকু অংশে চাঁদের আলো পড়েছে সেটা পেরোলেই নিকষ কালো অন্ধকার। সেখান থেকে কেউ আমাকে সেটা করিয়ে দিল। জিনিসটা ঠিক আমার পায়ের কাছে এসে পড়েছে, যদিও সেটাকে ঠিক চেনা যাচ্ছে না। জিনিসটাকে হাতে তুলে নেব কিনা ভাবছি, এমন সময় আরো কিছু একটা গড়ি এলো আমার কাছে। আমি সামনের অন্ধকারের দিকে একবার ভালো করে তাকালাম, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হলো না। আমি নিজের শরীরটাকে সামনের দিকে ঝুঁকিয়ে আমার পায়ের কাছে পড়ে থাকা জিনিস দুটো হাতে তুলে নিলাম। হাতে ধরতেই কিছুক্ষণের জন্য মনটা যেন আনন্দে ভরে গেল। আমার ছোট্ট হাতের পাতায় তখন দুটো পাকা রোয়াল। কিন্তু পরক্ষণেই মনে হলো আমার ঘরে তো রোয়ালের অস্তিত্ব সম্ভব না, কারণ আমার বাড়ি শুধু নয়, এই এলাকায় কয়েক কিলোমিটারের মধ্যে কোনো রোয়াল গাছ ছিল না। আর তার থেকেও বড় কথা হলো, যদি থেকেও থাকে তাহলে এখন এগুলো কোত্থেকে এলো? কে গড়িয়ে দিল এগুলো? কথাগুলো মনে হতেই সমস্ত আনন্দ যেন এক ফুৎকারে উড়ে গেল। আমি হাতের রোয়াল দুটোকে ছুঁড়ে মাটিতে ফেলতে যাব, এমন সময় নিকষ কালো অন্ধকারের ভেতর থেকে একটা ফ্যাসফ্যাসানি কণ্ঠস্বর ভেসে এলো। ফেলিস না এগুলো, কিনে তোর জন্যই এনেছি। চারিদিকে ঘন অন্ধকার, তার উপর আমার বয়স তখন কম, কাজেই আমার পরিস্থিতি বুঝতেই পারছো। সামনের অন্ধকারটা ততক্ষণে আমার চোখ সওয়া হয়ে গেছে। আমার মনে হলো সেই অন্ধকারের আবরণের মাঝখানে কোনো এক মানবীয় অবয়ব তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে আমার দিকে। তার পালকের মতো উড়ন্ত চুল যেন এক রহস্যের লিখনি বহন করে নিয়ে বেড়াচ্ছে। আজও চোখ বন্ধ করলে আমি সেই ছায়ামূর্তিকে দেখতে পাই চোখের সামনে। তারপরের কোনো ঘটনা আমার আর মনে নেই। খুব সম্ভবত আমি জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন সকালে বাবার প্রচণ্ড বকাবকিতে আমার ঘুম ভাঙল। উঠে দেখলাম ঘরের মেঝেতে আমার পড়ার ব্যাগটা পড়ে আছে, আর তার মধ্যে থেকে সমস্ত বই খাতা ঘরের এখানে ওখানে ছড়ানো।
কোনটা খোলা কোনটা ছেঁড়া সে এক যাচ্ছে তাই অবস্থা। দেখে মনে হচ্ছিল কে যেন রাতের বেলায় ব্যাগটা নিয়ে মাটিতে বসে বসে সব কিছু বার করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই দেখে বাবার ধারণা হয়েছে এই সমস্ত কাণ্ড আমার। অবশ্য ওনার এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। তখনকার দিনে আমরা তোমাদের মতো এই গুরুজনদের মুখে মুখে তর্ক করতে পারতাম না, তাই আর কি। তখন মুখ বুঝে সব কিছু মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় রইল না। আসলে আগের রাতে ঘটে যাওয়া ঘটনার কোনো কিছুই আমি বাড়ির কাউকে বলতে চাইছিলাম না। মামাবাড়ি থেকে নিয়ে আসা পয়সার কথাটা জানাজানি হয়ে গেলে আমার আর রক্ষে থাকবে না। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ ছোট মামা আমাদের বাড়ি এসে উপস্থিত। পুকুরে ভালো মাছ ধরা পড়েছে, তাই দিদিমা পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। সেদিন রাতে আমি ছোট মামার সাথে শোয়ার ব্যবস্থা করলাম। মনে মনে ঠিক করলাম আজ রাতে সব কিছু মামাকে খুলে বলবো, কিন্তু সে পরিকল্পনা আমার ব্যর্থ হলো। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় পড়তেই মামা ধপ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার আগে অবশ্য আমাকে কথা দিলে যা শোনার পরের দিন সকালে শুনবে। রাত তখন কটা ঠিক বলতে পারবো না, তবে এতটুকু বেশ মনে আছে যে তখনও ভোর হয়নি। হঠাৎ আমার গলায় একটা প্রচণ্ড চাপ অনুভব করলাম। ঠিক যেন দুটো হাত চেপে বসেছে আমার গলায়। দম বন্ধ হয়ে আসছে আমার। হাজার চেষ্টা করেও চোখ যেন কিছুতেই খুলতে পারছি না। মুখের ওপর যেন ঘন ঘন কারোর গরম নিঃশ্বাস পড়ছে। আমি নিজের হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করতে লাগলাম গলাটা চেপে ধরা সেই হাত দুটো ছাড়ানোর। তাকে পাল্টা আঘাত করার জন্য আমার নখ দিয়ে তার হাতে অনবরত আঁচড় কাটতে লাগলাম। শরীরটা ছটপট করতে লাগলো আমার। তারপর কিছুক্ষণের মধ্যেই হাতের বাঁধন যেন আপনা থেকে আলগা হয়ে গেল। আমি এক লাফে বিছানায় উঠে বসলাম। দেখলাম মামা তখনও ঘুমোচ্ছেন। কিন্তু দুটো জিনিস ভেবে আমার খুব অবাক লাগলো। প্রথমত, এতক্ষণ এত কিছু ঘটে গেল, আমি বিছানায় এত ছটফট করলাম, অথচ মামা কিছু টের পাননি। আর দ্বিতীয়ত, গলার বাঁধন হালকা হতেই আমার শরীরে এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার কোনো প্রভাবই রইল না। মানে সব কিছু একেবারে স্বাভাবিক। গলায় কোনো ব্যথা নেই, দম বন্ধ করা ভাবটাও নেই। তাহলে হয়তো আমি এতক্ষণ স্বপ্নই দেখছিলাম। এরকম স্বস্তি বাক্যে নিজের মনকে সন্তুষ্ট করে তখনকার মতো আমি আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকেই আমি সুযোগ খুঁজতে লাগলাম কতক্ষণে মামাকে সব কিছু বলবো, বিশেষ করে কাল রাতের ঘটনাখানা। কিন্তু আমার সমস্ত আশায় জল ঢালল মামার দু হাতের পাতার উপর আঁচড়ের দাগগুলো। কি গো ছোট মামা, তোমার দু হাতে ওই দাগগুলো কিসের? ও কিছু না, এখানে আসার আগের দিন লেবু পাড়তে গিয়ে লেবু গাছের কাঁটায় আঁচড় লেগে গেছে। কথাটা বলেই মামা হাত দুটো গুটিয়ে নিল, যেন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছে সে। আমার কাছ থেকে কিছু একটা লুকোতে চাইছে।
মামার হাতের ওই ক্ষতগুলো দেখে আমার মনটাও বেশ খচখচ করে উঠল। আসলে ছোট মামাকে আমরা সব ভাই বোনেরাই বড় ভালোবাসতাম। তড়িঘড়ি ঠাকুমার কাছ থেকে বোরোলিন এনে লাগিয়ে দিলাম সেখানে। হ্যাঁ, তখনকার দিনেও বাড়িতে বাড়িতে বোরোলিন থাকতো। তা যাই হোক, ছোট মামার বড় শখ ছিল বাউল গান শোনার। কাজেই দুপুরবেলায় খেতে বসে বাবা যখন বলল পাশের গ্রামে মিত্তিরদের পাড়ায় বাউল গানের আসর বসেছে, তখন সবাই মিলে ঠিক হয়ে গেল যে সন্ধ্যাবেলা আমি, মামা আর ঠাকুমা যাব পাশের গ্রামে বাউল গান শুনতে। কিন্তু সেদিন ছিল পূর্ণিমা। সন্ধ্যা হতে না হতেই ঠাকুমার বাতের ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠল। কাজেই ঠাকুমার আর যাওয়া হয়ে উঠল না। আমার আর মামার বাউল গান শেষ করে বাড়ি ফিরতে সেদিন বেশ রাত হয়ে গেল। আমরা তখন ও গ্রাম থেকে সবে বেরিয়েছি। ঘন বাঁশ বাগানের পাশ দিয়ে সরু মাটির রাস্তা, সেই পথ ধরেই এগিয়ে চলেছি আমরা। মামা আমার একটা হাত খুব শক্ত করে ধরে রেখেছে। বাঁশ বাগানের ফাঁক দিয়ে যতটুকু চাঁদের আলো রাস্তায় এসে পড়েছে, তাতে সামনের পথখানা বেশ ভালোই দেখা যাচ্ছে। আমি আর মামা হরেক রকম গল্প করতে করতে ফিরছি। কথা যদিও আমি বেশি বলছিলাম, মামা শুধু আমার সব কথা হুঁ হাঁ করে উত্তর দিচ্ছিল। আমার মনটা তখন ফুরফুরে। মামা বাড়িতে আসলেই একটা ছুটি ছুটি আমেজ, এদিক ওদিক এরকম ঘোরা, সব মিলিয়ে আমি আনন্দে এতটাই মশগুল ছিলাম যে গত দুদিনের কোনো ঘটনাই আমার মনে তেমন দাগ কাটতে পারছিল না। এমনকি কখন যে মামা আমার থেকে কয়েক হাত এগিয়ে গেছেন সেটাও লক্ষ্য করিনি। ভাবলাম দৌড়ে গিয়ে মামাকে ধরব, কিন্তু যেই ছুটতে শুরু করলাম তখনই আমার হাতে টান পড়ল। তখনও যেন কেউ আমার হাতটা ধরে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, আমার সামনে যে হেঁটে যাচ্ছে সে যদি মামা হয়, তাহলে আমার হাতটা কে ধরে রেখেছে? আর আমার হাত যে ধরে রেখেছে সে যদি ছোট মামা হয়, তাহলে আমার সামনে কে হেঁটে যাচ্ছে? আমি আমার বাঁ দিকে একবার ঘাড় ঘোরালাম, কিন্তু সেখানে মানে আমার পাশে কেউ নেই। আমার হাতটা যেন ঠিক শূন্যে গাছের ডালের মতো আটকে রয়েছে। ভয়ে চিৎকার করে মামাকে ডাকতে যাব, কিন্তু সামনেও কাউকে দেখতে পেলাম না। আমার সামনে বা পেছনে তখন কেউ নেই। রাতের অন্ধকারে এই নির্জন রাস্তায় আমি সম্পূর্ণ একা। প্রচণ্ড ভয়ে চিৎকার করা তো দূরের কথা, কাঁদবার শক্তিটুকুও যেন আমি হারিয়ে ফেলেছি। সামনে পেছনে যত দূর চোখ যায়, শুধু অন্ধকারে ঢাকা জনমানবহীন প্রান্তরের মাঝখান দিয়ে চলে গেছে সরু পথখানা। মাঝে মাঝে এপাশে ওপাশে ঘন বাঁশবন। হঠাৎ কানের কাছে একটা শব্দ শুনতে পেলাম। ইরে, রোয়াল পাড়তে যাবি? তাহলে আরো পয়সা পাবি। যাবি আমার সাথে? আমি তড়িৎ বেগে ঘুরে তাকালাম পেছনে। একটা খিলখিলে হাসিতে যেন আমার কানে তালা লাগবার উপক্রম হয়েছে। চোখের সামনে অন্ধকার নামছে আমার, মাথাটা ঘুরছে। তারপর অবশ্য আমার আর কিছু মনে নেই।
চোখ যখন খুললাম তখন দিনের আলো ফুটে গেছে। আমি ঠাকুমার বিছানায় শুয়ে আছি। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সকলে, এমনকি ছোট মামাও। আমি তড়িঘড়ি উঠে বসে মামাকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমার কাঁধে হাত রেখে বাধা দিয়ে বলল, এখন ওঠার দরকার নেই, তোমার শরীর ঠিক নেই, যা কথা আছে সব পরে হবে। বাবার মুখের উপর কথা বলার সাহস আমার কোনোদিনই হয়নি। কাজেই মনের কথা মনেই রইল। বাবা মা ঠাকুমাকে আমার কাছে রেখে ছোট মামার সাথে কিছু একটা আলোচনা করতে করতে ঘরের বাইরে বেরিয়ে গেল। ছোট মামাকে দেখেও যথেষ্ট চিন্তিত মনে হলো। আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। মা রান্নাঘরের দিকে রওনা হতেই আমি ঠাকুমাকে চেপে ধরলাম। আমি ঠাকুমার একমাত্র নাতি, কাজেই আমি তার নয়নের মণি ছিলাম। আমি খুব ভালো করেই জানতাম ঠাকুমা আমার কাছে খুব বেশিক্ষণ কিছু গোপন করে রাখতে পারেন না। আমার পরিকল্পনায় কাজ হলো। ঠাকুমার মুখ থেকে সেদিন যা শুনেছিলাম তাতে নিজের অস্তিত্ব নিয়েই নিজের মনে প্রশ্ন জেগেছিল। সেদিন ঠাকুমা বলেছিল, দুদিন ধরে আমরা যাকে আমার ছোট মামা ভাবছিলাম, বা আমি যার সাথে বাউল গান শুনতে গেছিলাম, সেটা আদেও ছোট মামা ছিলই না। সেটা কে ছিল আজ অবধি সবার অজানা। কথাটা শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। গত রাতে আমরা বাউল গান শুনতে বেরিয়ে যাবার পর আমাদের বাড়িতে আমার আসল ছোট মামা এসে উপস্থিত হওয়ায় বাড়ির সবাই আমাকে নিয়ে পড়ল মহা ফাপড়ে। শেষে বাবা আর ছোট মামা মিলে বেরিয়ে অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ ওই বাঁশ বাগানের ভিতর থেকে আমায় অচেতন অবস্থায় খুঁজে পেয়েছিল। আর যে এই দুদিন আমাদের বাড়িতে এসে উঠেছিল, যার সাথে আমি বাউল গান শুনতে গেছিলাম, মানে যে আমার সামনে সামনে হাঁটছিল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। আমার এখনো মনে আছে কথাগুলো বলতে বলতে ঠাকুমা আমায় বুকে জড়িয়ে কেঁদে ফেলেছিল। আমি তখন মনে মনে ঠিক করলাম, যাই হয়ে যাক না কেন, এইবারে বাড়ির সবাইকে সব কিছু খুলে বলতেই হবে আমায়। আমি তখনই সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে মামাবাড়ির ওখানে পুকুর পাড়ে রোয়াল পাড়তে যাওয়া থেকে গতকাল রাত পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বললাম। আমার মুখে সব কথা শুনে প্রথমেই বাবা আমাকে কষিয়ে একটা চড় মারলেন। সেদিন সেই চড়ের অর্থ না বুঝলেও আজ বুঝি। মা এদিকে একেবারে কাচুমাচু। শেষে সম্পূর্ণ পরিস্থিতিটাই সামাল দিয়েছিল মামা। সে আমাকে ডেকে বলল, কোথায় রেখেছিস তোর পয়সা? নিয়ে আয় দেখি। আমি সেটা ব্যাগ থেকে বার করে নিয়ে এসে মামার হাতে দিলাম। কিন্তু অবাক কাণ্ড, আমি যখন পয়সাটা মামাবাড়ি থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম, তখন সেটা লাল ছিল। দুদিন আগেও তাই ছিল, কিন্তু এখন সেটা কালো হয়ে গেছে। মামাকে কথাটা বলতেই মামা খুব গম্ভীর গলায় বাবার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় জামাইবাবু অনেকটা দেরি হয়ে গেছে। আপনারা সবাই মিলে একবার আমাদের গ্রামে ওই বাড়িতে চলুন। ওখানে না গেলে এর সমাধান হবে বলে আমার মনে হয় না। তাই তো মনে হচ্ছে। পরের দিন সকাল সকাল
ট্রেন ধরে আমরা রওনা হলাম মামা বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে একটা কথা বলে রাখি, গতকাল রাত থেকে আমার শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে পড়তে শুরু করেছে, যেন মনে হচ্ছে কেউ বেত মেরেছে শরীর জুড়ে। আর সমস্ত শরীরে শুরু হয়েছে অল্প অল্প যন্ত্রণা। মামা বাড়িতে গিয়ে আমরা যখন পৌঁছলাম তখন সন্ধ্যা পেরিয়েছে। মামা বললে, পয়সাটা আপাতত আজ রাতে ঠাকুর ঘরেই থাক, কাল সকালে যা করার করব। সেদিন রাতটা কিন্তু আমাদের নির্বিঘ্নেই কাটল। পরের দিন আমার একটু বেলার দিকে ঘুম ভেঙেছিল। দেখলাম মামা বাড়ির উঠোনে বাড়ির সবাই মিলে জড়ো হয়েছে, আর সবার মাঝখানে একটা চাটাই পেতে বসে আছেন একজন বয়স্ক মানুষ। মাথায় বড় বড় চুল, গালের দাড়ি বুক ছুঁয়েছে, পরনে অতি সাধারণ ফতুয়া আর ধুতি। তবে ফতুয়ার বোতামের ফাঁক দিয়ে উঁকি মারছে রুদ্রাক্ষের মালা। তবে লোকটার শিরদাঁড়া একেবারে টান টান। মুখের অভিব্যক্তি দেখলে ভয় লাগে না, তবে আগ বাড়িয়ে কিছু বলতে যেতে সাহসও হয় না। দেখলাম উনি খুব মন দিয়ে সেই পয়সাটা নেড়ে চেড়ে দেখছেন, আর মাঝে মাঝে গন্ধ শুকছেন। এবারে ওনার আসার কারণটা বুঝতে আমার আর বাকি রইল না। মামার সাথে চোখাচোখি হতেই তিনি আমাকে কাছে ডাকলেন। আমাকে সেই বুড়ো লোকটার দিকে এগিয়ে দিয়ে মামা বললেন, এই আমার ভাগনা, আপনাকে ওর কথাই বলেছিলাম, ওকে একবার ভালো করে দেখুন তো বাবা। ভদ্রলোক আমার দিকে বেশ কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইলেন। তারপর আমার হাত ধরে ওনার কাছে টেনে নিয়ে বললেন, তুমি এ কাজ কেন করেছো জানো না? রাস্তার জিনিস কুড়িয়ে নিজের কাছে রাখতে নেই। আমার তখন বয়সই বা আর কত। ওনার গম্ভীর গলার আওয়াজ শুনে ভয়ে আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। উনি বোধহয় আমার অবস্থা বুঝতে পেরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আর কখনো যেন এমন ভুল করো না। এর পরের ঘটনা এতটাই মারাত্মক যে যদি উপায় থাকতো তাহলে হয়তো আমার বাড়ির লোক এসবের সাথে আমাকে জড়াতো না। কিন্তু যেহেতু এই মহা গণ্ডগোলখানার কেন্দ্রবিন্দুতে স্বয়ং আমি, তাই সেই উপায় তাদের কাছে আর রইল না। সেই লোকটাকে মামা বাড়ির সবাই মৌলভী বাবা বলে সম্বোধন করছিল। তিনি ছোট মামাকে বলে গিয়েছিলেন যে কয়েকদিন বাদেই অমাবস্যা, তার আগেই যা করার করতে হবে, কারণ অমাবস্যা পড়ে গেলে নাকি পিশাচ সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। সত্যি কথা বলতে এই পিশাচ জিনিসটা আসলে কি সেটাও আমি তখন জানতাম না। ছোট মামাকে পরে প্রশ্ন করায় সে আমাকে বলেছিল, পিশাচ হলো এক ধরনের দুষ্টু লোক যারা অন্যের ক্ষতি করে। মৌলভী সেদিন বাড়ি থেকে যাওয়ার সময় একটা কালো সুতো আমার বাঁ হাতের কনুইয়ের ওপর বেঁধে দিয়ে গেছিলেন। বলেছিলেন এই সুতো যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ কোনো ভয় নেই। বাড়ির লোকও বোধ করি এতে বেশ কিছুটা নিশ্চিন্ত হয়েছিল। আমার শরীর থেকে কালো দাগগুলো না কমলেও ওই সুতো হাতে পড়ায় শরীরের ব্যথাটা কিন্তু ধীরে ধীরে কমে গিয়েছিল। তা সেদিন রাতে ছোট মামাও আমাকে নিজের সাথে নিয়ে শুয়েছিল। ছোট মামার ঘরখানা ছিল মামা বাড়ির এক কোণে।
ও ঘরের জানালাটার বাইরে দিয়ে একটা ডুমুর গাছ দেখা যেত। আমি গেলেই দিদা সেগুলো রান্না করে আমাকে খাওয়াতেন। গাছটার একটা ডাল মামার ঘরের টিনের চালে এসে পড়েছিল। কখনো হাওয়া দিলে চালের সাথে পাতা ঘষার আওয়াজ শোনা যেত। সেদিন রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। হঠাৎ সেই শব্দটা, আমার ঘুমটা ভেঙে গেল। মামা কিন্তু তখনও ঘুমোচ্ছেন। আওয়াজটা হচ্ছে ঠিক আমার মাথার উপরে, কিন্তু ওই শব্দের উৎস আমার কিন্তু জানা। তাই ভয় আমি পাইনি, বরং বেশ ভালোই লাগছিল। মামার দিকে ফিরে আবার যেই ঘুমোতে যাব, তখনই চালের ওপর থেকে একটা ফিসফিসানি কণ্ঠস্বর ভেসে এলো। এই কণ্ঠস্বর আমি এর আগেও শুনেছি নিজের বাড়িতে। হাতের কালো সুতোটা খুলে ফেল, ওটা ভালো না, খুলে ফেল ওটা। আমি ভয়ে চিৎকার করে মামাকে জড়িয়ে ধরলাম। ওনাকে সব কিছু বলাতে বাকি রাতটা মামা আমাকে আগলে শুয়েছিলেন। মৌলভী বাবার কথা মতো পরের দিন সন্ধ্যাবেলা যেতে হবে পুকুর পাড়ের সেই রোয়াল গাছের নিচে। আমরা সেখানে পৌঁছে দেখলাম উনি আগে থেকেই উপস্থিত আছেন সেখানে। আমি সেখানে উপস্থিত হতেই তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, আমি জানি তুমি খুব সাহসী। আমি তোমাকে যা যা বলবো তুমি কিন্তু তাই করবে। আমি কিন্তু সব সময় তোমার সাথেই থাকবো। বলেই তিনি আমাকে নিয়ে ওই গাছের তলায় মাটিতে পাতা এক গছা বেল পাতার উপর বসিয়ে দিলেন। ধ্যান মুদ্রা অবস্থায় আমাকে বসতে বলে লাল চন্দন মাখিয়ে সেই পয়সাটা আমার বাম হাঁটুতে রাখলেন। আর মাত্র 2 দিন বাদেই অমাবস্যা। কাজেই চারিদিক একেবারে খুটখুটে অন্ধকার। শুধুমাত্র আমার সামনে বাড়ির লোকজনের হাতে হাতে কিছু হ্যারিকেন আর লম্ফ, আর আমার সামনে ছোট্ট একটা মাটির হাঁড়িতে একটা টিমটিমে প্রদীপের শিখা জ্বলতে জ্বলতে কালো কালির মতো উপরে উঠে রাতের অন্ধকারে মিশে যাচ্ছে। আমার বাড়ির লোকজনকে কয়েক হাত দূরে দাঁড় করিয়ে রেখেছেন বুড়ো লোকটা। আমাকে ওইভাবে বসিয়ে রেখে বুড়ো মৌলভী হাতে চামড়ের মতো কিছু একটা নিয়ে সেই রোয়াল গাছের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করে একটা মন্ত্র পড়ছিলেন। আর মাঝে মাঝে সেই চামড় দিয়ে গাছটার গায়ে বাড়ি মারছিলেন। ওনার প্রতিটা বাড়ির সাথে সাথে আমার বাম হাঁটুর ওপরে রাখা পয়সাটা নড়ে উঠছিল। কিন্তু হায়, এবারও আমার আর কিছুই দেখা হলো না। কিছুক্ষণের মধ্যেই ভয় হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি জ্ঞান হারিয়েছিলাম। পরে ছোট মামার মুখে শুনেছিলাম যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেও আমার বাম হাঁটুর ওপর থেকে পয়সাটা কিন্তু সরে যায়নি, বরং সেটা আস্তে আস্তে নিজের বর্ণে ফিরে এসেছিল। সেই মৌলভী পয়সাটি সেই প্রদীপ জ্বলা হাঁড়ির মধ্যে ফেলে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিলেন। তাছাড়া মামা এও বলেছিলেন যে একটা মানবরূপী কুণ্ডলীর মতো ধোঁয়ার অবয়ব নাকি আমার শরীর থেকে বেরিয়ে সেই মাটির হাঁড়িতে প্রবেশ করেছিল। সেই অবয়বের পায়ের পাতা দুটো ছিল উল্টো। মৌলভী বলেছিলেন
যেসব মানুষ জীবন দশায় কোনো ভালো কাজের জন্য পদক্ষেপ না নেয়, মৃত্যুর পর তারা প্রেতজনি প্রাপ্ত হয় এবং তাদের পা হয় উল্টো। তারা পছন্দ মতো মানুষের উপর ভর করে নিজের কার্যসিদ্ধি করতে চায় এবং মুক্তির জন্য সেই মানুষের শরীরকে বেছে নেয়। প্রত্যেক অমাবস্যায় এদের শক্তি থাকে তুঙ্গে, তাই এত রাতে তাদের সাথে পেরে ওঠা অসাধ্য। সেই যাত্রায় মৌলভী বাবা না থাকলে কি যে হতো তা বলা কঠিন। ঠাকুমা বেঁচে থাকতে অবশ্য আমাকে আর কখনো মামা বাড়ি যেতে দেননি। শেষ হলো আজকের গল্প, পারমিতা চ্যাটার্জির লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, পুকুর পাড়ের গাছ। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দি মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। আমাদের সকল মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আড্ডা পরের গল্পে নিশ্চয়ই হবে, তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।